বিবি অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার্থী 2020 এর শিক্ষার্থীবৃন্দ সকলে জানাই স্বাগতম। আমরা দেখব বাংলাদেশের কর বিধি এর বিস্তারিত ও চূড়ান্ত সাজেশন। এখানে ক পার্ট, খ ও গ রচনামূলক প্রশ্ন বর্ণনা করা হয়েছে। বাংলাদেশের কর বিধিতে অঙ্ক ছাড়াও পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়, তবে অবশ্যই অঙ্ক করতে হবে। শুধুমাত্র অঙ্কের উপর ডিপেন্ডেন্ট হয়ে পরীক্ষার হলে না যাওয়াই ভালো। তো সার্বিক সকল জ্ঞান অর্জন করতে হবে। আপনাদের জন্য এখানে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সাজেশন প্রকাশ করা হয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় বিবি অনার্স দ্বিতীয় বর্ষ এর ট্যাক্স ইন বাংলাদেশের কর বিধির সাজেশন ও এর অ্যান্সার শিট নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্টে রয়েছে কর ব্যবস্থাপনার ভূমিকা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। সরকারি অর্থ ব্যবস্থা কাকে বলে? অর্থশাস্ত্রের যে শাখায় সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতি ও পদ্ধতি আলোচনা করা হয় তাকে অর্থ ব্যবস্থা বলে। সরকারি আয়ের উৎস সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, রাজস্ব বহির আয়। ব্যক্তিগত অর্থব্যবস্থা কাকে বলে? যে অর্থব্যবস্থার ব্যক্তির আয় ব্যয় এবং ব্যক্তির কল্যাণ সম্পর্কিত বিষয় পর্যালোচনা করা হয় তাকে ব্যক্তিগত অর্থব্যবস্থা বলে। কর অবকাশ কি? কিছু নির্দিষ্ট শ্রেণীর শিল্প প্রতিষ্ঠানে নতুনভাবে স্থাপন করলে তাদের আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়কালের জন্য প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আয়কর অব্যাহতি দিয়ে থাকে। কর অব্যাহতির এই সময়কালকে কর অবকাশ বলে। করের সংজ্ঞা দাও। সরকার বা রাষ্ট্রের কাছ থেকে সরাসরি কোনো প্রতিদান প্রত্যাশা না করে জনগণ সরকারে বাধ্যতামূলক যে অর্থ প্রদান করে তাকে কর বলে। ফি কাকে বলে? গত বছর এসেছিল এটি। প্রয়োজনীয় সাজেশন পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নীতিমালা বলতে কি বোঝো? পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কি বোঝো? আপনাদের সহযোগিতা করা ও ভালো রেজাল্টের প্রত্যাশায় আমাদের কোচিং সেন্টারের মূল লক্ষ্য। ভালো থাকবেন। এরপর রয়েছে খ ও গ বিভাগ থেকে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নাবলী। উত্তম কর ব্যবস্থাপনার বৈশিষ্ট্য কি কি? এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 99% কর ও ফি এর মধ্যকার পার্থক্য দেখাও। অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা আলোচনা করো। সরকারি অর্থব্যবস্থা ও ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও। এরপর রয়েছে কর পাঠ থেকে গুরুত্বপূর্ণ শর্ট সাজেশন। কর ঘাত কি? করদাতার সাথে করের প্রথম ঘাতকে কর ঘাত বলে। কর সঞ্চালন কি? যার উপর প্রাথমিক কর ধার্য করা হয় সে যদি করভার শেষ পর্যন্ত অন্যের উপর চাপিয়ে দিতে পারে তাকে করভার অন্যের উপর চাপিয়ে দেওয়ার কার্যাবলীকে কর সঞ্চালন বা কর চালন বলে। এরপর রয়েছে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ
সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নাবলী। করঘাত ও করপাত বলতে কি বোঝো? কর সঞ্চালনের চাহিদা ও যোগান তত্ত্ব বর্ণনা করো। কর সঞ্চালন ও করের মূলধনীকরণের মধ্যে পার্থক্য বর্ণনা করো। এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পরের অধ্যায় করের শ্রেণী বিভাগ ও নির্বাচন। প্রত্যক্ষ কর কি? যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে। প্রগতিশীল কর কি? যে কর ব্যবস্থা পর উচ্চ স্তরের আয় হতে ক্রমবর্ধমান হারে কর আদায় করার নীতি অনুসরণ করা হয় তাকে প্রগতিশীল কর ব্যবস্থা বলে। এই অধ্যায় থেকে খ ও গ বিভাগের জন্য রচনামূলক প্রশ্ন। প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের সংজ্ঞা দাও। করের শ্রেণী বিভাগ আলোচনা করো। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় ব্যবসায় কর ব্যবস্থার পরিচিতি। দ্বিতীয় অধ্যায় ব্যবসায় কর ব্যবস্থার পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ ব্রিফ কোশ্চেন। ব্যবসায় কর ব্যবস্থা কাকে বলে? সাধারণত বিভিন্ন ধরনের ব্যবসায় আয়ের উপর কর ধার্যের নীতিমালাকে ব্যবসায় কর ব্যবস্থাপনা বলে। পাঁচ থজ ইনটেটি। যে সকল প্রতিষ্ঠানের আয়, ক্ষতি, কর্তন এবং উপার্জন আয়ের উদ্দেশ্যে এর সদস্যদের নিকট প্রবাহিত হয় তাকে পাঁচ থ্রোজ এন্টিটি বলে। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৈধ করদাতা বলতে কি বোঝো? কোম্পানির কর ব্যবস্থা কি? কোম্পানি আয়ের উপর কর হার বর্ণনা করো। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় আয়কর পরিচিতি। ইনকাম ট্যাক্স বা আয়করের সংজ্ঞা দাও। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর কর ধার্য করা হয় তাকে আয়কর বলে। কর নির্ধারণ কি? কর নির্ধারণ বলতে কর বা শুল্ক আইনের আওতায় কর নির্ধারণ এবং ভবিষ্যতে প্রাপ্য সুবিধা পাওয়ার জন্য প্রদত্ত বিশেষ করকে বোঝায়। কর অধ্যাদেশ কত সালে জারি করা হয়? 1984 সালে কর অধ্যাদেশ চালু করা হয়। ভারতীয় উপমহাদেশে আয়কর প্রথা চালু করা হয় কত সালে? 1860 সালে। কর নির্ধারণ কি? টার্নওভার কর কি? যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় 40 লক্ষ টাকার কম সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানে 15% হারে মূল্য সংযোজন করের পরিবর্তে 4% হারে যে কর প্রদান করা হয় তাকে টার্নওভার বলে। ORSRO এর পুনরূপ কি? এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আয়কর আইনের দৃষ্টিকোণ
হতে আয় বলতে কি বোঝো? আয়কর আইনের দৃষ্টিতে আয়ের বৈশিষ্ট্য আলোচনা করো। আয়কর ধার্যের উদ্দেশ্য, আয়ের শ্রেণীবিভাগ বর্ণনা করো। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আয়করের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য। আয়কর কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড NBR এর পুনরূপ কি? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এর থেকে রচনামূলক প্রশ্ন, আয়কর কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো উপস্থাপন করো। আপিলেট ট্রাইব্যুনাল কি? আপিলেট ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো। আপিলেট ট্রাইব্যুনাল কি? আপিলেট ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো। এই অধ্যায় থেকে গতবার অনেকগুলো প্রশ্ন এসেছিল। এরপর রয়েছে আয়কর আরোপ। করমুক্ত আয় বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। করদাতার যে সকল আয় করযোগ্য ন্যূনতম সীমা বা গড় করের হার নির্ধারণের উদ্দেশ্যে মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়, কিন্তু পরবর্তীতে গড় কর হারে করায়াত পাওয়া যায়, তাকে করমুক্ত আয় বলে। কর বর্ষ কি? যে আর্থিক বছরে করদাতার আয়কর নির্ধারণ করা হয় সেই আর্থিক বছরই তার কর বর্ষ বা কর নির্ধারণী বর্ষ। মূলধনী লাভ কি? মূলধনী লাভ বলতে মূলধনী সম্পত্তির হস্তান্তর জনিত লাভকে বোঝায়। সারচার্জ কি? আয়করের অতিরিক্ত করকে সারচার্জ বলা হয়। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন, আয়কর আরোপের মৌলিক নীতি বর্ণনা করো। কর দায়ের উপর করদাতার আবাসিক মর্যাদার প্রভাব আলোচনা করো। অকার্যধার্য কর আর করধার্য আয়ের মধ্যে পার্থক্য বর্ণনা করো। করদাতার আবাসিক মর্যাদা কিভাবে নিরূপণ করা হয়? মোট আয় নির্ধারণ। করদাতা কে? যে ব্যক্তি কোনরূপ প্রত্যক্ষ সুবিধার প্রত্যাশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে কর, জরিমানা, ফি, অন্যান্য বাধ্যতামূলক কর ধার্যকৃত অর্থ পরিশোধ বাধ্য থাকে, তাকে করদাতা বলে। ওভারটাইম কাকে বলে? স্বাভাবিক সময়ের অতিরিক্ত সময় কাজ করার জন্য কর্মী নিয়োগকর্তার নিকট থেকে যে অতিরিক্ত অর্থ প্রাপ্ত হন তাকে ওভারটাইম বলে। লোকসান পূরণ বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
আয় বর্ষে কোনো করদাতা এক বা একাধিক খাতে লোকসান একই খাতের অন্য উৎসে লাভ দ্বারা অন্য খাতের আয় দ্বারা পূরণ করা যায়। এরূপ এক খাতের লোকসান একই খাতের অন্য উৎসের আয় দ্বারা বা অন্য খাতের আয় দ্বারা পূরণ করাকে লোকসান পূরণ বলা হয়। বার্ষিক বৃত্তি বলতে কি বোঝো? নিয়োগকর্তার নিকট থেকে কর্মী নির্দিষ্ট বছরের ভিত্তিতে যে অর্থ গ্রহণ করে তাকে বার্ষিক বৃত্তি বলে। আনুতোষিক কি? চাকরির মেয়াদকাল শেষে কর্মী তার নিয়োগকর্তার নিকট থেকে এককালীন যে অর্থ প্রাপ্ত হন তাকে আনুতোষিক বলে। গ্র্যাচুইটি বা পারিতোষিক তহবিল কাকে বলে? কপট লেনদেন কি? কর ফাঁকি বা কর এড়ানোর উদ্দেশ্যে অনেক সময় সিকিউরিটি মালিক সিকিউরিটির উপর সুদ প্রদেয় হওয়ার কিছু পূর্বে পুনরায় ক্রয় বা ফেরত নেওয়ার শর্তে কোনো বিশ্বাসী বা আপনজনের নিকট সিকিউরিটি বিক্রয় বা হস্তান্তর করে থাকে। এরূপ লেনদেনকে কপট লেনদেন বলে। আমরা কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দেখতে পাচ্ছি। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত তথ্যাবলী হতে মিস্টার আলম মিস্টার রাজীব 17-1800 আয় বর্ষে সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয় করো। মিস্টার রাজীব একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিনি 43,059 টাকা বেতন স্কেলে 16 সালের জুলাই মাসের বেতন বাবদ 48,000 টাকা পান। তার ইনক্রিমেন্ট তারিখ প্রতি বছর 1 জুলাই। অন্যান্য সুবিধা নিম্নরূপ। মিস্টার রাজীব সংশ্লিষ্ট করবর্ষে বেতন খাতে মোট আয় ও করদাতা এখানে মোট আয় ও কর দায় নির্ণয় করতে বলছে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অংশীদারির মধ্যে ফার্মের আয় বন্টন পদ্ধতি বর্ণনা করো। অংশীদারি কারবারে কর নির্ধারণ পদ্ধতি আলোচনা করো। কোম্পানির কর বিধি 3.11। কোম্পানি কি? কোম্পানি হলো আইন সৃষ্টি একটি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন প্রতিষ্ঠান যার দায় আইন দ্বারা সীমিত, নিজ নাম ও সিলমোহর দ্বারা পরিচালিত হয়। দ্বৈত কর কি? করদাতা 2 বা ততোধিক দেশে আয় থাকলে করযোগ্য এর এলাকার কর প্রদানে অন্য দেশের আয়ের উপর যাতে দুবার কর প্রদান করতে না হয় তার জন্য অধ্যাদেশ গৃহীত ব্যবস্থাকে দ্বৈত কর বলে।
উৎসস্থলে কর কর্তন বলতে কি বোঝো? উৎসস্থলে কর কর্তন খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রিফ কোশ্চেন। অধ্যায়ের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন কোন ক্ষেত্রে করদাতা কর ফেরত পেতে পারে? কর অব্যাহতি বলতে কি বোঝো? নির্দিষ্ট শ্রেণীর শিল্প প্রতিষ্ঠানে নতুনভাবে স্থাপন করলে তার আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্ধারিত সময়ের জন্য প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে আয়কর অব্যাহতি দিয়ে থাকে। এই করকে অব্যাহতি কর বলে। বিনিয়োগ ভাতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিনিয়োগ ভাতা কি? দ্বৈত কর কি? দ্বৈত কর এড়ানোর জন্য কর রেহাই বলতে কি বোঝো? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কর অবকাশ স্কিম কি? এ দুটি সুবিধা উল্লেখ করো। কর প্রদান ও ফেরত ও কর আদায়। কর প্রদান বলতে কাকে বলে? করদাতা কর্তৃক আয়কর কর্তৃপক্ষের যে মোট আয়ের উপর ধার্যকৃত কর চালান ব্যাংক ড্রাফট এর মাধ্যমে পরিশোধ করাকে কর প্রদান বলে। পরের অধ্যায় করের হার। কর হার কি? লটারি, শব্দপ্রহর ইত্যাদি আয়ের ক্ষেত্রে আয়করের হার বর্ণনা করো। পরের অধ্যায় বিনিয়োগ, কর রেয়াত, কর ছাড় ও কর অব্যাহতি। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা কাজ আছে, মানে একটু সময় লাগবে, একটু পরে আসা লাগবে আপনার কাছে। অকার্যধার্য আয়ের সীমা কত? অকার্যধার্য আয়ের সীমা ৫,০০০ টাকা। টিন এর পূর্ণরূপ লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। টিন, ট্যাক্স, টিটি ট্যাক্স, প্রেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। টিটি ট্যাক্স পেয়ার্স, আইটি আইডেন্টিফিকেশন এন এ নাম্বার। টিন কি? টিন হলো কর আদায়ের জন্য নির্ধারিত একটি নম্বর যার পুনরূপ ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। এদের গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন, আয় বিবরণী কি? কর নির্ধারণের পদ্ধতিসমূহ কি কি? কর নির্ধারণী চক্র কি? এ চক্রের ধাপসমূহ বর্ণনা করো। আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখছি লাভ লোকসান হিসাবের। মেঘনা লিমিটেড, ভেনাস, ডেল্টা, প্রগতি, সোনার বাংলা লিমিটেড পর্যায়ক্রমে বিভিন্ন নামে অঙ্কটি আসে। সমাপ্ত বছরে লাভ লোকসান হিসাব নিম্নরূপ। এখানে লাভ লোকসান হিসাব দেওয়া রয়েছে এবং সাথে অন্যান্য তথ্যাবলীও দেওয়া রয়েছে। আমাদের করণীয় মেঘনা লিমিটেড কোম্পানির মোট আয় ও কর দায়
নির্ণয় করো। রূপসী বাংলা কোম্পানি লিমিটেড 2018 সালের 30 জুন সমাপ্ত বছরে লাভ লোকসান হিসাব দেওয়া আছে। আমাদের মোট আয় ও কর দায় নির্ণয় করতে হবে। সোনাতরী লিমিটেডের লাভ লোকসান দেওয়া রয়েছে আমাদের। এখানে মোট আয় ও কর দায় নির্ণয় করতে হবে। এরপর রয়েছে আপিল ও রেফারেন্স থেকে ব্রিফ ও রচনামূলক প্রশ্ন। আপিল কি? করদাতার উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণে সন্তুষ্ট না হলে 1984 সালের আয়কর অধ্যাদেশের 173 ধারার বিধি অনুযায়ী উক্ত কর নির্ধারণের বিরুদ্ধে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ নিকট পুনর্বিবেচনার জন্য নির্দিষ্ট ফি প্রদান করে নির্দিষ্ট ফর্মে যে আবেদন করে তাকে আপিল বলে। আপিলেট ট্রাইব্যুনাল কি? আয়কর অধ্যাদেশের 11 ধারা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক বিচার বিভাগীয় ও হিসাব বিভাগীয় সদস্য নিয়ে গঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক সদস্যগণ নিয়োগপ্রাপ্ত হন। এটি আয়কর সংক্রান্ত সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন। অ্যাপিলেট ট্রাইব্যুনাল কি? অ্যাপিলেট ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যাবলী লিখো। কোন কোন পরিস্থিতিতে অ্যাপিলেট ট্রাইব্যুনাল আপিল করা যায়? এই দুটি। এরপর রয়েছে বিবিধ ইস্যু। কর এড়ানো বলতে কি বোঝো? যে প্রক্রিয়ার মাধ্যমে করদাতা আইনের মাধ্যম থেকে কৌশল এবং পরিকল্পিতভাবে করভার লাঘব করে তাকে কর এড়ানো বলে। এদের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কর অবকাশের সংজ্ঞা দাও। কর অবকাশের সুবিধা লাভের জন্য প্রয়োজনীয় শর্তাবলী। আরেকটি, কর অবকাশের আইনগত বিধানসমূহ কি কি? বাংলাদেশে কর ফাঁকি ও কর এড়ানোর কারণ আলোচনা করো। এরপর রয়েছে 4.1 মূল্য সংযোজন কর। ভ্যাট কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে। সম্পূরক কর কি? বিভিন্ন প্রকার বিলাস দ্রব্যের আমদানি ও রপ্তানি নিরুৎসাহিত করার জন্য মূল্য সংযোজন করের অতিরিক্ত যে কর ধার্য করা হয় তাকে সম্পূরক কর বলে। সম্পূরক শুল্ক কি? বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে নির্ধারিত হারে ভ্যাট ছাড়াও অতিরিক্ত যে কর প্রদান করা হয় তাকে সম্পূরক শুল্ক বলে। অ্যান্টি ডাম্পিং শুল্ক কি? বাংলাদেশে কোনো পণ্য স্বাভাবিক দামের চেয়ে কম দামে আমদানি করলে সরকার স্বাভাবিক মূল্য ও যে দামে আমদানি করলো তার পার্থক্যের সমান শুল্ক ধার্য করতে পারে। একে অ্যান্টি ডাম্পিং শুল্ক বলে। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূল্য সংযোজন করের নিবন্ধন পদ্ধতি লিখো। মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য উল্লেখ করো। কি কি কারণে মূল্য সংযোজন কর সরকার এবং করদাতা উভয় নিকট সুবিধা বলে বিবেচিত হয়?
এরপরে গণিতিক অঙ্ক রয়েছে, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। কোম্পানির দেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। এবিসি লিমিটেড 2018 সালে 30 জুন সমাপ্ত বছরের পণ্য উৎপাদন ব্যয় ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নির্ণয় দেওয়া হলো। তো এই তথ্যাবলীর আলোকে কোম্পানির প্রদত্ত ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, মিস্টার সালাম জহির এন্টারপ্রাইজ 2018 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য পণ্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। কোম্পানি মোট খরচের উপর 30% হারে মুনাফার পণ্য বিক্রয় করলে যদি মূসকের হার 15% হয় তবে কোম্পানির প্রদত্ত ভ্যাটের পরিমাণ কত? নাফিজা অ্যান্ড কোম্পানি 2018 সালে 30 জুন তারিখে সমাপ্ত বছরে পণ্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী এখানে দেওয়া রয়েছে। তো এই তথ্যাবলীর আলোকে কোম্পানি প্রদত্ত মূল্য সংযোজন করের পরিমাণ নির্ণয় করতে হবে। কাস্টম শুল্ক, কাস্টম ডিউটি কি? সাধারণত দেশের বাইরে পণ্য বাংলাদেশের সীমানায় আনার সময় এবং বাংলাদেশি পণ্য বাংলাদেশের বাইরে অতিক্রমের সময় যে কর আদায় করে তাদের আমদানি রপ্তানি শুল্ক কাস্টম ডিউটি বলে। বিল অফ এন্ট্রি কাকে বলে? বিল অফ এন্ট্রি বলতে 76 ধারা অনুসারে প্রদত্ত বা দলিলকৃত বিল অফ এন্ট্রিকে বোঝানো হয়। এছাড়া যে সকল বিল অফ এন্ট্রি বোর্ডের নির্ধারিত বিষয়ে ও নির্ধারিত প্রক্রিয়ায় ইলেকট্রনিক উপায়ে প্রেরিত হয় সেগুলোকে এর অন্তর্ভুক্ত। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুল্ক কর্তৃপক্ষ কারা? শুল্ক আইন অনুসারে আমদানি নিষিদ্ধ দ্রব্যের বর্ণনা করো। নিম্নোক্ত তথ্যাবলী হতে 17-18 আয়কর বর্ষে জনাব মিজানুর রহমানের কর দায় নির্ণয় করো। এই তথ্যাবলীর আলোকে একটি কর দায় নির্ণয় করতে হবে। জনাব ফজলুল হক একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তিনি একটি কোম্পানিতে 20,000 টাকা মাসিক বেতনে চাকরি করতেন। তো এর বিস্তারিত দেওয়া রয়েছে। এই আলোকে জনাব ফজলুল হকের কর দায় নির্ণয় করতে হবে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। সকলকে ধন্যবাদ।